আসসালামু আলাইকুম। চ্যানেলের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা করিম। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ সংবাদ শিরোনামগুলো। তৃতীয় ধাপে ১১৭টি উপজেলায় ভোট শেষে গণনা চলছে। বড় একটি জোট অংশ না নেয় ভোটার কম বলছেন ইসি। জাতীয় প্যারেড স্কোয়ারে ৭ দিনের সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন। সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজ ও স্টল পরিদর্শনে প্রধানমন্ত্রী। গাইবান্ধায় ৭৪ মাদক চোরাকারবারির আনুষ্ঠানিক আত্মসমর্পণ। স্বাভাবিক জীবনে ফিরতে প্রশাসনের কাছে আবেদন। এবং সামরিক কবরস্থানে চিরশয়ানে ২১ পদকপ্রাপ্ত শিল্পী শাহনাজ রহমতুল্লাহ অনন্য কণ্ঠের সঙ্গীত তারকার বিদায়ে শোক। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। চলে যাচ্ছে এখন বিস্তারিত আয়োজনগুলোতে। উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোট গ্রহণ শেষে গণনা চলছে। এবারের নির্বাচনে ২৫ জেলার ১১৭টি উপজেলায় ভোট গ্রহণ হয়েছে। প্রতিদ্বন্দ্বী না থাকায় ৫৫ জন প্রার্থী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তৃতীয় ধাপের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ৩৪০ জন, ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ৫৮৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৯৯ জন। মোট ভোট কেন্দ্র ৯,২৯৮টি। ভোটার ১,১৮,৮৭,৭৫১ জন। উপজেলা নির্বাচনে বড় একটি জোটের অংশ না নেয়া এবং তাদের সমর্থনকারীদের অপপ্রচারে ভোটার উপস্থিতি কম বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমেদ। তৃতীয় ধাপে উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ নিয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, এবার ১১৬টি উপজেলায় ভোট গ্রহণ সুষ্ঠু হয়েছে। এ দফায় ৪০ থেকে ৪৫% ভোট পড়েছে। নির্বাচনী দায়িত্ব পালনের সময় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় সংঘর্ষে আহত পুলিশ কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচে আনা হয়েছে। এছাড়াও ইভিএম এর সাহায্যে যেসব উপজেলায় ভোট গ্রহণ হয়েছে সেসব কেন্দ্রে কোনো ধরনের প্রযুক্তিগত সমস্যা হয়নি বলে জানিয়েছেন ইসি সচিব। রাজনৈতিক জোট নির্বাচনে তারা অংশগ্রহণ করে নাই, তাদের সমর্থক তো রয়েছে, তারা তো ভোট কেন্দ্রে আসেনি। আবার ওদের পক্ষ থেকেও কিন্তু ভোট কেন্দ্রে না আসার জন্য প্রচারণা আছে, এটাও আপনাদের খেয়াল রাখতে হবে। তো সব কিছু মিলে আমরা নির্বাচন কমিশন মোটামুটি পার্সেন্টেজ ইজ নট দ্য ম্যাটার, ওনারা বলেছেন পার্সেন্টেজ কত হলো এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, আমাদের বিষয়টা হলো শান্তিপূর্ণভাবে নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে কিনা। স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সশস্ত্র বাহিনীর সমরাস্ত্র প্রদর্শনী ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় প্যারেড স্কোয়ারে এই আয়োজন। প্যারেড স্কোয়ারে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ৩ বাহিনী প্রধান। জাতীয় সঙ্গীত বাজিয়ে প্রধানমন্ত্রীকে বরণ করে নেওয়া হয়। সশস্ত্র বাহিনীর সদস্যদের ডিসপ্লে উপভোগ করেন প্রধানমন্ত্রী। এরপর সমরাস্ত্র প্রদর্শনী ২০১৯-এর উদ্বোধন করেন শেখ হাসিনা। ঘুরে দেখেন ৩ বাহিনীর অস্ত্রের বিভিন্ন স্টল। এ সময় প্রধানমন্ত্রীকে সমরাস্ত্র সম্পর্কে ব্রিফ করেন ৩ বাহিনী প্রধান। ৭ দিন ব্যাপী সমরাস্ত্র প্রদর্শনী চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। গাইবান্ধার ৭৪ জন মাদক ব্যবসায়ী এবং মাদক চোরা কারবারি আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করেছেন। তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আইনগত সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। পালিয়ে থাকা মাদক ব্যবসায়ীদের প্রতি সতর্কবাণী উচ্চারণ করেছেন তিনি। হাবিবুর রহমানের ক্যামেরায় এনামুল কবির রূপমের রিপোর্ট। ৩ নারী ও ২১ শীর্ষ মাদক চোরাকারবারি সহ গাইবান্ধা জেলার ৭৪ জন মাদক চোরাকারবারি ও মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ উপলক্ষে মাদক বিরোধী সমাবেশ।
সমাবেশে স্বাভাবিক জীবনে ফিরে আসার আকুতি তাদের। আত্মসম্পদ করছি 2 বছর থেকে আমি আর করবো না, আর খাবো না, আর মাসুক দেবো না, আর বেচবো না, আর আমি আত্মসাৎ করে আমি পানের দোকান তৈরি করে খাচ্ছি। আর এলা আমি বেচবো না, আমার মেয়ে বিয়ে দিছি, এটা মানুষ জুতের প্রশ্ন দাঁড়াইছে। তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে এবং আইনগত সহায়তা দিতে সম্ভব সবকিছু করার ঘোষণা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। মাদকের জিরো টলারেন্সের নীতি অবলম্বন করতে যাই আমরা সব ধরনের প্রচেষ্টা নিচ্ছি মাদককে বন্ধ করার জন্য, মাদক ব্যবসায়ীদের জন্য। এটা আমরা বলবো যে আপনার অনেক ব্যবসা আছে, এগুলো ছেড়ে দিয়ে যেটা নাকি আমাদের ইসলাম ধর্ম মানা আছে, আপনারা ধর্ম বিরোধী কাজ করবেন কেন? এগুলি ছেড়ে দিয়ে ভালো কাজ করেন, ভালো ব্যবসায় নিয়োজিত হন, সেটাই আমাদের ইচ্ছা এবং আপনারা সেটি করবেন বলে আমাদের বিশ্বাস। গাইবান্ধার পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া বক্তব্য রাখেন। গাইবান্ধা পুলিশ প্রশাসন আপনাদেরকে একটা সুযোগ দিয়েছেন, যে সুযোগের সদ্ব্যবহার আপনারা করতে আসছেন, আপনাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আগে স্বরাষ্ট্রমন্ত্রী ফুলছড়ি থানার নতুন ভবন উদ্বোধন ও একটি তদন্ত কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। টেকনাফ থেকে গাইবান্ধা আবারও শতাধিক মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ। এরপরেও যারা আত্মগোপনে থেকে কিংবা নিজেদেরকে আড়ালে রাখতে চেষ্টা করছে তাদের ব্যাপারে কঠোর অবস্থান নেবে পুলিশ। একই সঙ্গে যারা স্বাভাবিক জীবনে ফিরতে চায় তাদেরকে দেয়া হবে আইনগত সহায়তা। গাইবান্ধার ফুলছড়ি থেকে এনামুল কবির রূপম, চ্যানেল আই। শোক, শ্রদ্ধা আর ভালোবাসায় 21শে পদকপ্রাপ্ত সঙ্গীত শিল্পী শাহনাজ রহমতুল্লাহকে রাজধানীর সামরিক কবরস্থানে দাফন করা হয়েছে। শনিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 67 বছর। শাহনাজ রহমতুল্লাহর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাকিয়া আক্তারের রিপোর্ট। বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের ঋণ কোনদিন শোধ হবে না। বাংলা আধুনিক ও দেশাত্মবোধক গানের রানী সঙ্গীত শিল্পী শাহনাজ রহমতুল্লাহ। বিবিসির জরিপে স্মরণকালের সেরা 20টি বাংলা গানের তালিকায় রয়েছে কিংবদন্তি এই সঙ্গীত শিল্পীর গাওয়া 4টি গান। 1952 সালের 2 জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করা সঙ্গীত শিল্পী শাহনাজ রহমতুল্লাহ ছোটবেলা থেকে গানের সঙ্গে বেড়ে ওঠেন। গজল সম্রাট মেহেদী হাসানের কাছে গান শিখেছেন। 1964 সালে প্রথম টেলিভিশনে তার গাওয়া গান প্রচারিত হয়। এছাড়া শাহনাজ রহমতুল্লাহ পাকিস্তানে থাকার সুবাদে করাচি টিভি সহ উর্দু ছবিতেও গান করেছেন। উজ্জ্বল এই গানের জগতে শাহনাজ রহমতুল্লাহ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। 1992 সালে তিনি 21শে পদকে ভূষিত হন। 2016 সালে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে এই সঙ্গীত শিল্পীকে দেওয়া হয় আজীবন সম্মাননা। চ্যানেল আইয়ের রিয়েলিটি শো খুদে গানরাজের বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন শাহনাজ রহমতুল্লাহ। আমার মনে হচ্ছে যে কয়েকবার করে প্র্যাকটিস করেছে। তারা তুই দেশের কথা বল রে বারবার। ব্যক্তিগত জীবনে প্রখ্যাত ও সঙ্গীত শিল্পীর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। আর এক প্রখ্যাত সুরকার ও সঙ্গীত পরিচালক আনোয়ার পারভেজ এবং জনপ্রিয় চলচ্চিত্র নায়ক জাফর ইকবাল ছিলেন তার ভাই। হঠাৎ করে নিজ বাসায় বাড়িধারা শনিবার রাতে মৃত্যুবরণ করেন গুণী এই সঙ্গীত শিল্পী। তার মৃত্যুর খবর শুনে সঙ্গীত অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। গান শুনে মানুষকে কানানোর ক্ষমতা তার ছিল, এই সব ক্ষমতাটা খুব কম শিল্পীরই ছিল। তার গলায়, তার কণ্ঠে একটা বাংলাদেশের সোদামাটির গন্ধ আমরা সবসময় অনুভব করতাম। এই গানগুলি কিন্তু আমার মনে হয় না আগামী 100 বছর কেউ গাইতে পারবে। শাহনাজের মতো একজন শিল্পী আর কবে আসবেন বা আদৌ আসবেন কিনা বলা যায়। শাহনাজ রহমতুল্লাহ এবং সুর সম্রাট আলাউদ্দিন আলী দুইজন মিলে যে গান তৈরি করেছেন, এরকম গান পৃথিবীতে আর হবে না। একজন বড় মাপের শিল্পী, একজন বড় মাপের মানুষ, একজন অনেক ধর্মপরায়ণ একজন মানুষ। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক এবং
প্রতিটা চ্যানেল যেন তার গানগুলো নিয়ে সুন্দর করে সেই গানগুলো প্রচার করে। একমাত্র শিল্পী যে সকল গান গেয়েছেন সকল গানই জনপ্রিয়তা পেয়েছে। শাহনাজ রহমতুল্লাহ নামাজে জানাজা বাদ জোহর বাড়িধারার বাইতুল আতিক কেন্দ্রীয় জামে মসজিদে সম্পন্ন হয়। এরপর গুনি এই শিল্পীর মরদেহ বনানীর সামরিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। সুর আর সঙ্গীতের মতোই ফুল, ফল আর বনস্পতির সঙ্গে গভীর ভালোবাসায় জড়িয়েছিলেন শাহনাজ রহমতুল্লাহ। সঙ্গীত জীবনের তারুণ্যদীপ্ত দিনগুলো পেরিয়ে তিনি মগ্ন ছিলেন পারিবারিক বন্ধন, কৃষি আর প্রকৃতি নিয়ে। বাড়িধারার সুসজ্জিত বাসভবনের ছাদে গড়ে তুলেছিলেন নিজের মনের মতো এক সবুজ প্রাঙ্গণ। শাইখ সিরাজের রিপোর্ট। আমরা যখন গান করেছি, সত্যি কথা বলতে কি, ওই ছবির গান বলেন, রেডিওতে বলেন, টেলিভিশনে বলেন, গান নিয়ে পাগল। টাকা দিচ্ছে কি না দিচ্ছে, আমরা শুধু জানি যে আমাকে এই গানটা গাইতে হবে। কণ্ঠের জাদু দিয়ে অগণিত দর্শককে মুগ্ধ করে বহুদিন ধরেই লোকচক্ষুর অনেকটা আড়ালে থাকতেই স্বাচ্ছন্দ্য ছিলেন শাহনাজ রহমতুল্লাহ। আমি ওমরা করতে গিয়েছিলাম এবং আমার স্বামী, যে আমি আজকে আমাকে বলতেই হচ্ছে যে হয় না শাইখ ভাই, যে উনি যে আমার জন্য কি, উপরে আল্লাহ, নিচে উনি। এবং এই যে 5 ওয়াক্ত নামাজ এবং এই যে মাথায় কাপড়, এটা আমার ভেতরে চলে এসছে। যখনই আমি আল্লাহকে ডাকছি, যখন আমি রোজা করছি, আমি জীবনে একটাও রোজা করতাম না, আমি রোজা প্লাস তারাবি একটাও আমি মিস দিইনি। এই সময়টিতে তিনি মেতেছিলেন পারিবারিক বন্ধন, কৃষি আর প্রকৃতি নিয়ে। সংসার জীবন আমার যখন শুরু হলো, তারপর যখন আমার বাচ্চাটা হলো, তখন আমি খুব স্ট্রং, আমি মানে আমার বাচ্চাকে সময় দিয়ে এবং আমার শ্বশুর শাশুড়ি, মানে তখন দেখলাম যে আমার গানের পিঠে আমি যতটুকু সময় ব্যয় করব, ওই সময়টুকু আমি এখানে ব্যয় করব। নেশার মতন হয়ে গেল যে আমিও একজনের ওয়াইফ, তার আমার সেবা করতে হবে, আমিও রাঁধুনি হতে পারে, আমিও রাঁধবো, আমি একটা মা। ফুল, ফল আর উদ্ভিদের কাছে গিয়ে তিনি যেন ফিরে যেতেন দুরন্ত শৈশবে। গ্রামে গিয়ে একটা গাছে দেখলেন যে একটা কলা, এবং সেটাকে পেরে যদি আপনি খান, সেটা স্বাদ আলাদা। এই দৃশ্য 2015 সালের 24 জানুয়ারি সকালের। কুয়াশা ভেজা সকালে নিজস্ব শিল্পভুবনে আমাদের পেয়ে তিনি হয়ে উঠেছিলেন অনেকটাই আত্মহারা। আমার জীবনের দুটো শখ, প্রথমটা হলো যে আমি ওনাকে বলছি, তোমার যে কবর যেখানে হবে ওটার পাশে আমারটা হবে, 1 নম্বর। 2 নম্বর হলো হবে যে আমি যদি দুনিয়া থেকে চলে যাই, কিছু লোক যাতে বলে যে আমি ভালো ছিলাম। আমি দেশবাসীর উদ্দেশ্য বলবো, আজকে এই একটা ইন্টারভিউ পাওয়া হয়তো আমি নাও থাকতে পারি, কিন্তু ওই যে ভালোবাসাটুকু আমি আমার জনগণ থেকে, আমার দেশবাসীর কাছ থেকে পেয়েছি। দেশবাসী আমাকে ভালোবাসে। বলেছিলেন কৃষিকে ভালোবাসার সুযোগ তাকে দিয়েছে এক রঙিন পৃথিবীর খোঁজ। একবার যেতে দে না আমার ছোট সোনার গায়। শাইখ সিরাজ, চ্যানেল আই। এবারে উত্তাল মার্চ প্রসঙ্গ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 9 মাস যুদ্ধের পর পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে যে স্বাধীন বাংলাদেশ, তা একসময়ের এক সাগর রক্ত আর অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত। মুক্তিযুদ্ধে অংশ নেওয়া পুরো সশস্ত্র বাহিনী থেকে শুরু করে নাম না জানা সাধারণ মানুষ সবাই এই গৌরবের অংশীদার। মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ভূমিকা নিয়ে পরাগ আজিমের 17 পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্বটি। 30 লাখ শহীদের আত্মাহুতি আর অসংখ্য মা বোনের ত্যাগের বিনিময়ে স্বাধীনতা। ডিসেম্বরের শুরু থেকেই সশস্ত্র বাহিনী সহ মুক্তিযোদ্ধারা চূড়ান্ত বিজয়টা হাতের কাছে দেখতে পাচ্ছিলেন। 16 ডিসেম্বর বিকেল 4:31 বিজয়ের সেই ক্ষণ তাদের স্মৃতিতে চিরভাস্বর। জেনারেল অরোরা পড়ছে বাঁ দিকে, নিয়াজির ডান দিকে, আর আমি গিয়ে দাঁড়াইতেছি নিয়াজির সামনে একেবারে টেবিলের ওইখানে বসে। নিয়াজি তার বেল্ট খুলে, তার ব্যাজেস অফ র্যাঙ্ক টুপি খুলে অরোরাকে দিছে। অরোরা তার সাইন করে দিছে তাকে সাইন করার জন্য। সে সাইন করে ফেরত দিছে। পরে আমি জেনারেল অরোরাকে বললাম যে স্যার, হি হ্যাজ নট কমপ্লিট হিজ সিগনেচার। দেখে বলে যে ইজ ইট? নিয়াজিকে বললো যে কমপ্লিটেড।
সে লিখছে এ কে নিয়া, জি লেখে নাই। তারপরে জেরাই দিয়া করেছে আর কি। এই করার পরে চারদিক থেকে স্লোগান জয় বাংলা। আমার ব্যাটালিয়ন যুদ্ধ করছে নাজিরহাটে, কাছাকাছি পৌঁছে গেছি, তো তখন শুনলাম রেডিওতে যে সারেন্ডার হয়েছে। ওই সময় সাথে সাথে থামালাম, কারণ সোলজাররা তো শুনছে না। আমি থেমে আমি খালি সোলজারদের বললাম যে আরে দেশ স্বাধীন হয়েছে, এই যে আছে সারেন্ডার করেছে পাকিস্তান বাহিনী। সবাই আমরা জয় বাংলা করে চিৎকার দিয়ে উঠলাম এবং সবাই আকাশে ফায়ার করতে লাগলাম আনন্দের এতে। অনেকেরই চোখে দিয়ে তখন অশ্রু পড়ছে, এই আনন্দের অশ্রু। চূড়ান্ত বিজয়ের আগ মুহূর্তেও অবশ্য চট্টগ্রাম, সিলেট সহ অনেক জায়গায় পাকিস্তানি বাহিনীর সঙ্গে যুদ্ধ করছিলেন মুক্তিযোদ্ধারা। তখন ওখানে একটা ব্রিজ ছিল, ভাটিয়ারি ব্রিজ। সেই ব্রিজটা পাকিস্তানরা আগে ধ্বংস করে ব্রিজের চট্টগ্রাম অংশে তারা অবস্থান নিয়েছে, আর আমরা ব্রিজের অপর অংশে। তখন বলল যে আমরা ঢাকা থেকে নির্দেশ পেয়েছি যুদ্ধবিরতি এবং আত্মসমর্পণের, কিন্তু এই আত্মসমর্পণ হয়েছে 4:30টায়, তারা একটু লেট পেয়েছে। ঠিক যেই মুহূর্তে আত্মসমর্পণের দলিল সই হয়েছে ওই মুহূর্তেই শেলটা পড়ে, এবং ওই মুহূর্তেই আজিজ শহীদ হন। এবং ওই যে কিশোরটি বলেছিল দেশ সত্যমুক্ত হলে বাবা মাকে দেখতে যাব, ওই ছেলেটিও শেলিংয়ে সেখানে শহীদ হয়। কাজেই এই যুদ্ধ বিজয়ে একদিকে যেমন আনন্দ আছে, আবার সেই বিজয়ের মধ্যে অনেক বেদনাও আছে। যদিও স্বাধীনতা যুদ্ধ শুরু করেছিলাম, তো সারেন্ডার দেখার সুযোগ আমাদের ভাগ্যে জটে নেই। কীভাবে আসবো? তখন তো আর হেলিকপ্টার ছিল না, রাস্তায় সব ব্রিজগুলি উড়ানো হয়েছিল, সুতরাং ঢাকা আসাটা সহজ ছিল না। স্বাধীন দেশের জন্য সশস্ত্র লড়াইয়ের 9 মাস সবসময়ই মুক্তিযোদ্ধাদের কাছে বেদনামাখা এক গৌরবের ইতিহাস। তাদের অসীম সাহস ও ত্যাগেই স্বাধীন বাংলাদেশ আর অনন্য গৌরবের অংশ হয়ে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা বাংলাদেশের সশস্ত্র বাহিনী। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং গণহত্যা প্রতিরোধী বিষয়ক উপদেষ্টা জামা ডিনং। সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। পরে কেরানীগঞ্জে হতে যাওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের নকশা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপস্থাপন করা হয়। এই সময়ে প্রধানমন্ত্রী কার্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলের ভিত্তিতে ৮৩,০০০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় বেশি। প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে জানানো হয়, ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে ৩৩,০০০ শিক্ষার্থী, গত বছর ছিল ২২,০০০। সাধারণ কোটায় বৃত্তি পেয়েছে ৪৯,৫০০ শিক্ষার্থী, গত বছর ছিল ৩০,০০০। এবার থেকে ট্যালেন্ট পুলের বৃত্তি প্রতি মাসে ২০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা এবং সাধারণ বৃত্তির অর্থ ১৫০ টাকা বাড়িয়ে ২২৫ টাকায় উন্নীত করেছে সরকার। সে সময় জানানো হয়, তৃতীয় শ্রেণী পর্যন্ত আনুষ্ঠানিক পরীক্ষা তুলে দেওয়া হলেও মূল্যায়নের ব্যবস্থা থাকবে। আজকে শিক্ষা ব্যবস্থাটারে আমরা ঢেলে সাজাতে চাই। বেতন বৈষম্য কেন, আমাদের এখানে যে সমস্যাগুলো আছে, আজকে আমাদের এত সুযোগ সুবিধা থাকার পরেও আমরা মানসম্মত শিক্ষা এখনো দিতে পারি নাই দেশকে, জাতিকে। তা আসেন, সকলের আমি সহযোগিতা কামনা করি। সামিট আন্তর্জাতিক প্রসঙ্গ। এবার সিরিয়ায় আইএসের খিলাফতের পতনকে ইতিবাচক উল্লেখ করে সন্ত্রাসী গোষ্ঠীটি এখনও একটি হুমকি বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আইএসের চূড়ান্ত নির্মূলে যুক্তরাষ্ট্র সজাগ থাকবে বলেও জানান তিনি। সাবরিনা হাসানের রিপোর্টে বিস্তারিত। শনিবার সিরিয়ার বাঘুজে আইএসের ৫ বছরের খিলাফতের পতন ঘটাল যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স এসডিএফ।
এসডিএফ এর ভূমিকার প্রশংসা করে আইএস এখনো বিপজ্জনক উল্লেখ করে জঙ্গি গোষ্ঠীটি বিষয়ে সব সময় সতর্ক থাকতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। এক বিবৃতিতে তিনি বলেন, আইএসের চূড়ান্ত পরাজয় না হওয়া পর্যন্ত সতর্ক থাকবে যুক্তরাষ্ট্র। মিত্র দেশগুলোকে একসাথে কাজ করারও আহ্বান জানান তিনি। ঘটনাকে ঐতিহাসিক মাইল ফলক উল্লেখ করে এর প্রশংসা করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তেরেসা মে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সহ বিশ্ব নেতারা। আইএসের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখার ঘোষণাও দিয়েছেন তারা। সাবরিনা হাসান, চ্যানেল আই। এবারে নিটল টাটা বিশেষ সংবাদ। শিশু সাহিত্যে বিশেষ অবদান রাখায় ৩ জন বিশিষ্ট লেখক, একজন প্রচ্ছদ শিল্পী এবং একটি প্রকাশনী সংস্থাকে পাঞ্জেরি ছোট কাকু আনন্দ আলো শিশু সাহিত্য পুরস্কার 2019-এ ভূষিত করা হয়েছে। চ্যানেল আই ভবনে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। এই ধরনের সম্মাননা দেশের শিশু সাহিত্যের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন বক্তারা। আর জানাচ্ছেন লায়লা নসীন। শিশু সাহিত্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় উপন্যাস শাখায় আনোয়ারা সৈয়দ হক, মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ শাখায় সেলিনা হোসেন, প্রবন্ধ শাখায় আনিসুল হক, গ্রন্থ অলঙ্করণের জন্য ধ্রুব এস এবং শিশুতোষ গ্রন্থ বিকাশে বিশেষ ভূমিকা রাখায় চন্দ্রাবতী একাডেমিকে প্রদান করা হলো পাঞ্জেরি ছোট কাকু আনন্দ আলো শিশু সাহিত্য পুরস্কার। এই পুরস্কার যদিও কিছু না হয়তো অর্থমূল্য দিক থেকে, কিন্তু এর মূল্য অনেক অনেক বেশি আমার কাছে, কারণ এই পুরস্কার পেয়ে আমি আরও শিশু সাহিত্য লেখার জন্য যতদিন বেঁচে থাকি উদ্দীপনা বোধ করব। এই মূল্যবান কাজটি আজকে যে পাঞ্জেরি ছোট কাকু আনন্দ আলো যে গ্রহণ করেছে, এই জায়গাটিকে আমি অভিনন্দিত করি। এই বই আমি লিখেছি, সফল যদি হতে চাও তাহলে সফল হওয়ার চেষ্টা করো না, বেশি করে বই পড়ো, খেলাধুলা করো, নাচ গান করো, বিজ্ঞান ক্লাব করো, প্রকৃতির কাছে যাও। আমার বিশ্বাস যে পুরস্কারটা আসলে পাঞ্জেরির পাওয়া উচিত, কারণ ছোটদের উপর অনেক ভালো কাজ তারা করে। বক্তারা বলেন, ভবিষ্যৎ শিশুদের জন্য আরো ভালো কিছু দিতে শিশু সাহিত্য আরো বেশি রচনা প্রয়োজন। আমাদের শিশু সাহিত্য একটা সম্মানজনক স্থানে পৌঁছেছে, তবে এর সম্ভাবনা অনন্ত। যারা আজকে লিখছেন তারা সেই অনন্ত সম্ভাবনার দিকে শিশু সাহিত্যকে অগ্রসর করে দিচ্ছেন। আমি মনে করি যে এই পুরস্কার খুবই সম্মানজনক পুরস্কার হিসেবে বিবেচিত হবে। ছোটরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। এই প্রজন্মকে যদি ভালো কিছু দিতে হয়, সুন্দর কিছু দিতে হয়, তাহলে অবশ্যই অনেক গুরুত্বের সঙ্গে আমাদের এই ব্যাপারগুলো বিবেচনা করতে হবে। যারা এই পুরস্কার গ্রহণ করলেন, যারা দিলেন, সবাই মিলে ছোট কাকুকে এই পুরস্কারকে শুধুমাত্র আমরা এটাই বলতে পারি যে আপনারা আশায় আমরা আরো সম্মানিত হলাম। ছোট কাকু এবং আনন্দ আলোর সাথে থাকতে পেরে পাঞ্জেরি পাবলিকেশনস নিজেরা গৌরবান্বিত। আমি আশা করব এই সুযোগটি সবসময় ছোট কাকু আনন্দ আলো আমাকে সেই সুযোগটি সবসময় দিয়ে যাবেন। পুরস্কার কমিটি যারা বিচারক ছিলেন তারা এমন 3 জনকে পুরস্কার দিয়েছেন যারা স্তম্ভ, আমাদের সাহিত্যের জনক জননীর মতো। আমরা মনে করি এই পুরস্কারটি শিশুদের জন্য একটি বড় ধরনের কাজ হবে এবং এই পুরস্কারটি লেখকদের জন্য একটি আগ্রহের বিষয় হয়ে দাঁড়াবে। শিশু সাহিত্যের বিকাশে এই ধরনের পুরস্কার লেখকদের উৎসাহিত করার পাশাপাশি শিশু সাহিত্য বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মত বক্তাদের। লায়লা নৌশিন, চ্যানেল আই, ঢাকা। এবারে ইসলামী ব্যাংক অর্থনীতি সংবাদ। পরিবেশ বান্ধব জ্বালানি হিসেবে কিভাবে পাম তেল ব্যবহার করা হবে তার উপর কঠোর সীমা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় জোটের এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় ইইউ থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করার হুমকি দিয়েছে ইন্দোনেশিয়া। বিশ্বের বৃহত্তম পাম তেল উৎপাদক দেশ ইন্দোনেশিয়া। দেশটির প্রায় 2 কোটি মানুষের জীবিকা পাম তেল উৎপাদনের ওপর নির্ভরশীল। এই বিশাল সংখ্যক জনগোষ্ঠীর স্বার্থ রক্ষায় ইইউর পণ্য আমদানি নিষিদ্ধের বিষয়টি বিবেচনা করছে ইন্দোনেশিয়া। ইইউ সঙ্গে শীর্ষ পাম তেল উৎপাদক ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার একটি সম্ভাব্য বাণিজ্য যুদ্ধের কেন্দ্র হয়ে উঠছে এই পাম তেল। ইইউ যদি তাদের প্রস্তাব অনুমোদন করে তাহলে ইন্দোনেশিয়ায় তাদের পণ্য আমদানি নিষিদ্ধের পাশাপাশি বিশ্ব বাণিজ্য সংস্থায় আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানানোর পরিকল্পনা করেছে দেশটি।
A1 সাউন্ডলেস ওয়াটার পাম্প। কৃষি সংবাদে যাচ্ছি। নেত্রকোনায় জনপ্রিয় হয়ে উঠছে মিষ্টি আলুর আবাদ। কয়েক বছরে তৃপ্তি জাতের মিষ্টি আলু চাষ করে ভাগ্য বদলে ফেলেছেন অনেক চাষি। ভালো ফলন হওয়ায় আলু ক্ষেতের পাশেই প্রতিদিন বসছে পাইকারি বাজার। নেত্রকোনা থেকে জাহিদ হাসানের পাঠানো তথ্য এবং ভিডিও চিত্র নিয়ে সুদীপ্তা মাহমুদের রিপোর্টে বিস্তারিত। এবার জেলা সদর সহ পূর্বধলা ও দুর্গাপুর উপজেলার প্রায় ২০টি গ্রামে মিষ্টি আলুর ভালো ফলন পাওয়া গেছে। প্রতি হেক্টরে ফলন এসেছে ২০ থেকে ২৫ টন। কৃষক জানায় মিষ্টি আলু চাষে তেমন খরচ নেই। আমি ৪০% জমি আলু করছি, এতে বাম্পার ফলন হচ্ছে। আলুর দাম ৪০০, ৫০০, ৬০০ টাকা পর্যন্ত বিক্রি কিনে হইতেছে। যে এলাকার রাস্তাঘাটের জন্য মানুষে আলু নিতে পারতেছে না। প্রতি ১ মন আলু নিলে ৩০-৪০ মন লাগে মেন রাস্তা, পাকা রাস্তায় উঠতে গেলে। ২ কাজ আলু করছি, 2 কাজ আলুর মধ্যে বাম্পার ফল হয়েছে। বাম্পার ফল অনেকগুলো আলু হয়েছে, ৫০০, ৫৫০, ৬০০, ৭০০ টাকা অন্তর দর আমরা বিক্রি কিনেছি। আমরা দর পাইছি ভালো, ফলনও ভালো হয়েছে। অঞ্চলে মিষ্টি আলুর আবাদ বেড়েছে, ফলনও পাওয়া গেছে ভালো। ৩০ থেকে ৪০ মেট্রিক টন পার হেক্টরে কৃষক ফলন পাচ্ছে। পরবর্তী সময় যে সমস্ত জায়গাতে পলি বা মাটি পড়ে, বেলে দোআঁশ মাটি, এবং দোআঁশ মাটিতে না হলে বেলে মাটিতে আলু চাষ করা অনেক উপযোগী। শুধু একটা দুটো চাষ দিয়ে অথবা চাষ না করেও ইচ্ছা করলে ওখানে কাটিং রোপণ করে তারা সহজেই ফলন পেতে পারে। প্রতি হেক্টরে ১৪,০০০ টাকা খরচ করে প্রায় ১ লাখ টাকা আয় করছেন কৃষক। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। খুলনায় ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে সোলার স্টিক প্রকল্প বাস্তবায়ন করছে জেলা প্রশাসন। এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলেও বিদ্যুৎ পৌঁছে যাচ্ছে। বিশেষ করে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, কবরস্থান এবং শ্মশান ঘাট আলোকিত করা হচ্ছে। বিদ্যুতের এই উৎসের ব্যবহার বাড়ানো গেলে পরিবেশ দূষণ কমে আসবে বলেছেন পরিবেশবিদগণ। দানিয়েল সুজিত বোসের রিপোর্টে বিস্তারিত। এসডিজির অন্যতম লক্ষ্য ক্লিন এনার্জি। এই বিবেচনায় খুলনায় শুরু হয়েছে সোলার স্টিক প্রকল্প। এই প্রকল্পে সূর্য শক্তি থেকে বিদ্যুৎ সুবিধা পাচ্ছেন সুন্দরবন উপকূলের গ্রামবাসীরাও। কবরস্থান, শ্মশানঘাট সহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে আলো জ্বলছে এই নবায়নযোগ্য শক্তিতে। সৌরশক্তির এই বিদ্যুৎ উৎপাদনে জ্বালানির যেমন প্রয়োজন হয় না, তেমনি পরিবেশের উপরও কোনো বিরূপ প্রভাব পড়ে না। শতভাগ সাস্টেনেবল ডেভেলপমেন্ট করার যে লক্ষ্য, ক্লিন এনার্জি, সেই বিষয়টি মাথায় রেখে আমরা গ্রাম থেকে সিটি কর্পোরেশন পর্যন্ত শতভাগ আমরা কবরস্থান এবং শ্মশান ঘাটে এই সোলার স্টিক প্রকল্পটি আমরা গ্রহণ করেছি। এটি একটি সম্পূর্ণ বিদ্যুৎ সাশ্রয়ী প্রকল্প। এই সোলার স্টিক প্রকল্পটি বাস্তবায়নের ফলে পরিবেশের এবং প্রকৃতির কোনো ক্ষতি হয় না, যে কারণে এটি সম্পূর্ণ জনবান্ধব এবং পরিবেশ বান্ধব ইকো ফ্রেন্ডলি প্রকল্প। নবায়নযোগ্য শক্তির ব্যবহার পরিবেশ বান্ধব এ ধরনের প্রকল্প বাড়ানোর তাগিদ দেন এই পরিবেশবিদ। যে ব্যবহার বিদ্যুতের, তার যদি ১০০ ভাগ আমরা সৌর বিদ্যুৎ থেকে নিয়ে আসতে পারি, তাহলে তো মনে হয় যে তার থেকে আর বিকল্প কোনো রাস্তার খোঁজার দরকার নাই। সরকার এই দিকে এখন যথেষ্ট মনোযোগী আছে এবং ভবিষ্যতে মানে পূর্ণ মনোযোগ যাতে এই দিকে থাকে, যে নবায়নযোগ্য শক্তির উৎস থেকে বিদ্যুৎ আহরণ বিষয়টা ওই জায়গায় যদি মনোযোগ থাকে, তাহলে পরিবেশ অনেক অনেক সুস্থ থাকবে আমাদের। পরিবেশ রক্ষায় সরকারকে সৌরশক্তি ব্যবহারে আরো মনোযোগী হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। এবারে পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদে যাচ্ছি। চতুর্থবারের মতো অনলাইন শপ দারাজ আয়োজন করছে অনলাইন বৈশাখী মেলা। আগামী ২৮ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত মেলায় গ্রাহকদের জন্য মূল্য ছাড় ছাড়াও থাকছে আই লাভ ভাউচার, মেগা ভাউচার, মিষ্টি বক্স, দৈনিক ফ্ল্যাশ সেল এবং গ্লোবাল কালেকশনস সহ আকর্ষণীয় সব ডিলস।
এই উপলক্ষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মুস্তাহিদুল হক, চিফ অপারেটিং অফিসার খন্দকার তাশফিন আলম এবং চিফ কমার্শিয়াল অফিসার ফুয়াদ আরেফিন। হজ যাত্রীদের ইমিগ্রেশনের ব্যবস্থা আরও সহজ করতে এবার সৌদি আরবের বিমানবন্দরের বদলে বাংলাদেশে শেষ করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ। ধর্ম মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, সৌদি আরবকে প্রস্তাব দেবার পর প্রাথমিকভাবে তারা সম্মত হয়েছে। এ বিষয়ে কয়েক দফা আলোচনা হলেও আনুষ্ঠানিকতার বিষয়গুলি নিয়ে আরও আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানান ধর্মমন্ত্রী। তিনি আরও জানান, এবার সরকারি ব্যবস্থাপনায় আরও 20,000 বেশি হজযাত্রী পাঠানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। যে ঢাকাতে আমাদের ইমিগ্রেশন ফ্যাসিলিটিসটা দেন, অতি সহজেই দেওয়া যায় এবং আমাদের লোকগুলোর অত্যন্ত ভোগান্তি কমে যায়। উনি বলেন ইয়েস, 6 তারিখে একটা টিম আসবে, 9 তারিখ পর্যন্ত থাকবে, এরপরে সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন আর একটা টিম আসবে। এই টেকনিক্যাল অ্যাক্টিভিটিস দেখে মনে হচ্ছে ইনশাআল্লাহ এই বছরই আমাদের এই কাজটা সম্পন্ন হওয়ার সম্ভাবনা আছে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।